নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলা এবং বাঙালির কাছে ব্যবসা করাটা এটা বহু ক্রমান্বয়ে ধরে চলে আসছে যে বাংলা এবং বাঙালির মধ্যেও বড় বড় ব্যবসাদার, বড় ব্যবসায়ী বা ব্যবসা করার প্রবণতা থাকে। অনেক ক্ষেত্রে একটা পুরনো মিথ কাজ করে যে সত্যি কি বাঙালি ব্যবসা করতে পারবে। দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্ল্যান করা এবং সময়কে চুজ করা। কিভাবে সেটা দেখুন, এখন নবরাত্রি চলছে, এরপর যদি ভালো সময় দেখতে হয় তাহলে হচ্ছে কি পয়লা বৈশাখ, তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দুটো সময় আমরা দেখেছি যে ব্যবসায়ীরা সিদ্ধিদাতার পুজো করেন, তার আরাধনা করেন এবং সিদ্ধ হওয়ার চেষ্টা করেন ব্যবসার ক্ষেত্রে। আমি বহু কালী ক্ষেত্রে দেখেছি যে তারা ব্যবসায়ের জিনিসপত্র, তাদের হালখাতা নিয়ে তারা মা কালীর কাছে যাচ্ছে। অর্থাৎ এই যে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া, আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যে ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি করবার জন্য, অর্থাৎ রিমার্কেবল ডেভেলপমেন্টের জন্য এই সময়টাতে তারা কি করতে পারেন, কি করা উচিত এই সময়। আমি বিস্তারিত জানবো সন্দীপের থেকে। বিশিষ্ট জ্যোতিষ সন্দীপ শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সন্দীপকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। একেবারেই তুমি যেটা কথাটা প্রথমেই বললে যে বাংলা এবং বাঙালি ব্যবসা ক্ষেত্রে মানে একটা নর্মাল কনসেপ্ট রয়েছে কি যে বাঙালির ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বড় হবে এবং বাবা মারা বলবে চাকরিতে ঢুকতে হবে, মানে ফট করে ব্যবসায় ঢুকতে হবে তা নয়। কিন্তু যদি আমরা একদম পুরোনো কাল থেকে দেখে আসি, তুমি আজকে জুয়েলারি বিজনেসে বলো, পিসি চন্দ্র থেকে শুরু করে সেনকো থেকে শুরু করে অঞ্জলি থেকে শুরু করে সব বাঙালি। এমনকি মানে অন্যতম বিখ্যাত বিস্কুট ব্র্যান্ড বিসফার্মের মালিকও বাঙালি। তারপরে তুমি এদিকে পলিটিক্স যদি দেখো, তাহলে আমরা লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জিকে পেয়েছিলাম যিনি বাঙালি ছিলেন, আমরা প্রণব মুখার্জিকে পেয়েছিলাম যিনি রাষ্ট্রপতি ছিলেন। তো এরকম বিভিন্ন সেক্টরে ইনফ্যাক্ট আমরা কিন্তু জানতাম যতটাই দল নিয়ে যতটাই বিরোধী থাকুক না কেন, ইন্দিরা গান্ধীর প্রত্যেকটা স্টেপ জ্যোতি বসুকে জিজ্ঞেস করতেন। তো এই রকম ধরনের একটা বাঙালির কিন্তু সব জায়গায় প্রভাব রয়েছে। আমরা বলিউড ইন্ডাস্ট্রি একটা সময় পুরো বাঙালিকেই কিন্তু দেখেছি রাজ করতে, যেটা মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস থেকে শুরু করে ডিরেক্টর। তুমি আজকের দিনেও দেখো শ্রেয়া ঘোষালের মতো বিখ্যাত সিঙ্গার, অরিজিৎ সিং, যদিও উনি অর্ধেক বাঙালি একদম। হ্যাঁ, তো এরকম কিশোর কুমার বিভিন্ন জায়গাতে কিন্তু বাঙালি ছেয়ে রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যে দেশের বাইরে, মানে আমরা যখনই দেশের বাইরে কোনো কান্ট্রি তারা যখন ইন্ডিয়ানদেরকে নেয়, মানে চাকরির জন্য হায়ার করে, তো সেখানে কিন্তু সব থেকে আগে বাঙালি চান্স পায়। এবং সায়েন্টিস্টরাও বড় বড় জায়গাতে কিন্তু বড় বড় বাঙালিরাই রয়েছেন বড় বড় জায়গাতে। তো এই ব্যবসার জায়গাটা কিন্তু আমাদের কিন্তু রক্তে রয়েছে, আমরা মানি চাই না মানি। এবার কি করতে হবে, এটাকে আরো ডেভেলপ করতে হবে। বাঙালি তো মাছে ভাতে বাঙালি, তো মাছে ভাতে বাঙালির মানেই হচ্ছে মাছ খাওয়া মানেই বাঙালির বুদ্ধি অনেক, সেই বুদ্ধিটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। এবার সেইটা কাজে লাগানোর জন্য ভালো যোগ দরকার, কারণ নবরাত্রি শুরু হয়ে গেছে অলরেডি, আজকে থেকে নবরাত্রির ফার্স্ট ডে, এবং এরপরে নবরাত্রিতে তো আমাদের বিভিন্ন গ্রহ সংস্কার হচ্ছে। কিন্তু নতুন বছর, বাংলার নতুন বছর একদম পয়লা বৈশাখ দিয়ে শুরু হচ্ছে 15ই এপ্রিল, ঠিক তার 4 দিন বাদে 19শে এপ্রিল আমরা পেয়েছি কিন্তু অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া এবং পয়লা বৈশাখ এই শুভ সময়টাকে আপনারা ক্যাপচার করতে পারেন, কারণ আমাদের এখন বর্তমান রাজ্যে, দেশে এবং বিশ্বে যে ধরনের একটা অরাজনৈতিক অবস্থা চলছে, সেখান থেকে দাঁড়িয়ে আমার সোর্স অফ ইনকামটাকে কিন্তু আগে ফিক্সড করতে হবে, ভালো করতে হবে, ঠিক করতে হবে। কারণ যে কোনো পরিস্থিতিতে, আমি আজকেই গ্যাস বুক করতে গেলাম, আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে বললো ভাই আগামী দিনে গ্যাস পাবে কিনা সন্দেহ, মানে একটা ভয় সবাই কিন্তু দেখাচ্ছে। কিন্তু সেখান থেকে আবার ফেসবুকে একটা লাইভ দেখছি, একজন প্রবাসী বাঙালি অন্য রাজ্য থেকে ফোন করে বলছে আপনারা ভয় পাচ্ছেন, এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, বাইরে কোথাও হচ্ছে না। আমি জানি না, এর মধ্যে সত্যতা যাচাই করতে পারবো না, বাইরে গেলে হয়তো খোঁজ নেব আমি। তো আমি আপনাদের এই কারণে বললাম যে বর্তমান সময় যা পরিস্থিতি, আপনার ব্যবসা কোন রকমভাবে যেন ডাউন না হয়, কারণ ব্যবসার একটা ডাউনফল কিন্তু সবাই দেখেছে আফটার কোভিড। এখন বর্তমান সময় খুব স্মল স্কেলের যারা ব্যবসা করছেন, তারা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একেবারেই লাভগ্রস্ত নন। একদম বড় স্কেলের একটা ব্যবসা করার জন্য আপনার পকেটে টাকা থাকতে হবে, ব্যাংকে টাকা থাকতে হবে, আপনার ফাইল ঠিকঠাক থাকতে হবে। এই প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান সময়ে অক্ষয় তৃতীয়া একটা এমন যোগ, যে যোগটাতে বর্তমান আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাটাকে আরও বেশি উন্নতি আপনি করতে পারেন কিছু টোটকার মাধ্যমে। অবশ্যই আপনাকে তার জন্য যেটা করা দরকার, প্রথম প্রেডিকশান দরকার, কারণ আমি বারবার বলি লজিক্যালি ভাবতে হবে। হয়তো আপনার চার্ট বলছে যে আপনি ব্যবসা করবেন লিকুইড ফর্মের এবং আপনি ব্যবসা করছেন লোহার,
কি করে তাহলে আপনার ব্যবসাটা ভালো হবে? কি করে আপনি টোটকা মেনেও আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন? পারবেন না। প্রথমত প্রেডিকশনটা করান যে আপনার চার্ট, আপনি আদৌ ব্যবসায়ী হতে পারবেন কি না সেটা আপনার চার্ট শো করবে। আপনার চার্টে দেখা যাবে আপনি কোন কোন সাবজেক্টের উপর ব্যবসা করছেন, এবং সেই সাবজেক্ট অনুযায়ী যদি মনে করছেন কোনো রকম ব্যবসা আপনি সুইচ করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, সেটার জন্য কিন্তু মোক্ষম টাইম এই সময়টা। কারণ এবারে কিন্তু পুরো জ্যৈষ্ঠ মাসটা আমরা মল মাস পেয়েছি, কোনো শুভ কাজ করা যাবে না। কিন্তু অশুভ গ্রহের প্রতিকার প্রতিবিধান মল মাসে দারুণভাবে হয়, এটা পাওয়া যায় খুব কম, এবং এই সময়টাতে খুব ভালো গ্রহখণ্ডন, গ্রহ সংশোধন করা যায়, বাস্তু সংশোধন করা যায়, এবং কিছু নেগেটিভ ক্রিয়ার সেটাকে পজিটিভে ট্রান্সফার করা যায়। সেটা নিয়ে আমি পরবর্তী এপিসোডে বলবো। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অক্ষয় তৃতীয়া এবং পয়লা বৈশাখ। অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে সোনা বা রূপো কিনতে হয়, কিন্তু এখন বর্তমান যা অবস্থা সেখানে সোনা রূপো কেনার মতন অনেকেরই হয়তো ক্ষমতা নাও থাকতে পারে, বা আপনারা ইনভেস্ট নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কড়ি কিনবেন। সাদা কড়ি 5টা বা 7টা কিনবেন, এটা কেনাটাও খুব শুভ, সাদা রঙের, কারণ মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই সময়টাতে, অনেকে মা লক্ষ্মীর পুজো দেয়। ঘট স্থাপন করতে পারেন আপনারা। আসছি, ফোন আছে, ফোন রয়েছে, নিয়ে নি, অবশ্যই আলোচনা থাকবো। কে আছেন ফোনে? আমি ওই ঘরে চলে যাব, লাইনটা। হ্যালো। হ্যালো। আপনার সঙ্গে আমি কথা বলছি। কে কে বলছেন, কোথা থেকে? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে? হ্যাঁ। আচ্ছা, বেশ। কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, রাইট। আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 9/9/85। 9/9/85। হ্যাঁ। আচ্ছা, টাইম বলুন। দুপুর 12:55। দুপুর 12:55। জন্মস্থান? কলকাতা। সন্দীপের প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, রাইট। বেশ, ধন্যবাদ। মেয়ের নাম কি? মেয়ের নাম ভাস্বতী ঘোষ। শাশ্বতী? ভাস্বতী। ভাস্বতী, আচ্ছা আচ্ছা আচ্ছা। সোমবার ছিল মেয়ের জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ আপনার মেয়ের, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। চারটা একবার দেখি। হ্যাঁ, দেখুন আপনার মেয়ের লগ্ন থেকে নিয়ে সপ্তম স্থানে চন্দ্র বসে রয়েছে। চন্দ্রের আগে কোনো গ্রহ নেই, পরে শুক্র বসে রয়েছে। ষষ্ঠপতি এবং দশমপতি শুক্র অষ্টম স্থানে ঘাতক স্থানে বসে রয়েছে। 2 নম্বর যেটা, বুধ এবং মঙ্গল একসাথে একটা বীজযোগ সৃষ্টি করলো। শনি কেতু সাধু সর্প দোষ রয়েছে। আপনার মেয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই যে শনি কেতু শাপিত দোষ যেটা বললাম, আর বুধ মঙ্গল বীজযোগ যেটা বললাম, সেটা ওর রিলেশনের জায়গায়, ওর আত্মীয়ের জায়গায়, ওর সম্পর্কের জায়গায় সমস্যা ক্রিয়েট করবে। বুধ মঙ্গল, মঙ্গল একটা এমন গ্রহ যে গ্রহটা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান করায়, মানে বিয়ে দেয়, বাট বুধ মঙ্গলটা ইম্যাচিওর যোগ, তাই জন্য বিবাহিত লাইফটা ওর ইম্যাচিওর হবে, ম্যারিড লাইফে খুব সমস্যা আসবে, এবং ওর নারীদের দ্বারা ভীষণ শত্রুতা হবে। আপনার মেয়ের লোয়ার পোর্শন, পেটে বা পায়ের কোনো সমস্যা নিয়ে ভুগতে পারে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, জানি না আপনার মেয়ে বিবাহিত কিনা, আপনার মেয়ের সন্তান আছে কিনা, বাট প্রথম সন্তানকে ভীষণ কেয়ারে ওকে রাখতে হবে। শুনবো এবারে আমি। বলুন এবার আপনার। বলছি স্যার, আমার মেয়ের বিয়ে হয়েছিল 17 সালে। বেশ বেশ বেশ। এখন সেই মেয়ে সেপারেশনে আছে, আমার কাছে, আমার বাড়িতেই আছে, কিন্তু ডিভোর্সটা এখনো হয়নি। এই দেখুন, এক্ষুনি সন্দীপ প্রেডিকশনে বললো যে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে। এটা ম্যাচিওর ম্যারেজ লাইফ। শুনলেন আপনি? স্যার, যে কি ওই কথাটা একটু বুঝতে হবে, নারীদের দ্বারা শত্রুতা, হ্যাঁ, মানে মহিলাদের দ্বারা শত্রুতা, তাই তো? একদম ঠিক, ঠিক ঠিক বলেছেন তো। মহিলা মানে তো নারী। একদম ঠিক। ওইখানেও শ্বশুরবাড়িতে মহিলাদের দ্বারা শত্রুতা হয়েছে, আবার এখানেও একটা কর্মস্থান, একটা কর্ম যা হোক একটা পেয়েছিল, এখন সেটা ছাড়তে বাধ্য হয়েছে, ওখানেও মহিলাদের দ্বারা শত্রুতা। আচ্ছা, এই যে কথাগুলো সন্দীপ আপনাকে বললেন, কি দেখে বললেন? আপনার সঙ্গে কথা হয়েছে সন্দীপের আগে কখনো? না 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 না, আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি দেখে বললেন উনি? ছক দেখে বললেন? ছক দেখে। তার মানে ওর জন্ম ছকেই এটা ছিল। আপনারা আগে কাউকে দেখাননি বলে, কারোর সঙ্গে কথা বলেননি বলে আজকে ওকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বুঝতে পারলেন? স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে ওর জীবনে ভবিষ্যতে কি ফার্দার বিয়ে হবে? আচ্ছা, একটা কথা বলুন, ওর কি সন্তান আছে? না না, কোনো সন্তান আছে, ওখানে 1 বছরের মতো ছিল না। বেশ, এবারে ও যখন ঝামেলা হয়ে অশান্তি হয়ে চলে এলো, তার কারণটা কি ছিল? বরের সাথে ঝামেলা হতো না হাজবেন্ড রিলেটিভস? মানে আমরা তো সম্বন্ধ করে দিয়ে দিয়েছিলাম, ওই প্রচন্ড ড্রিঙ্ক করতো, গায়ে হাতও তুলেছিল, গায়ে হাত তোলার পরে ও আর থাকেনি, চলে এসছে।
বেশ, এবারে ড্রিঙ্কটা ও বিয়ের পর থেকেই বুঝেছে, কিন্তু আমাকে সেটা বলতো না, যেহেতু আমার বাড়িতে আমি আর আমার মেয়ে, আমার ওর বাবা নেই, ভাই নেই, কেউ। ড্রিঙ্ক তো এখন অনেকেই করে, এখন হাজবেন্ড ওয়াইফ বসে বসে ড্রিঙ্ক করে। ও এসে বলছে যে আমি প্রথমে বলিনি, ভেবেছি ড্রিঙ্ক করে, আজকাল তো অনেকে করে, ঠিক হয়ে যাবে, কিন্তু গায়ে যেদিন একদিন হাত পড়লো, বললো আমি তখন চলে এসেছি। কেন আমি একটা গায়ে হাত দেবে কেন, অসভ্য, এইটা আমি সহ্য করতে পারি। বেশ বেশ বেশ, ড্রিঙ্কস করার পরে নরমাল থাকে না আর কি, মানে হি বিকেমস লাইক সাম অ্যাবনর্মালিটি। আর ওখানে ওর বিবাহিত এক ননদ, সে এসে সংসারে ওই ভাইয়ের সাথে মানে নানা রকম খুঁটিনাটি নিয়ে ওই নারী শত্রুতাই ওখানে। এই নারীর কথাটাই সন্দীপ আপনাকে বললেন। সন্দীপ কিছুক্ষণ আগে এই জায়গাটাই বললেন যে নারী কেন্দ্রিক শত্রুতা ওর থাকবে, নাহলে তো উনি বলতেন যে বিয়ের জায়গা খারাপ, স্বামীর সঙ্গে গন্ডগোল হবে। না না, এটা ঠিক বলেছেন, উনি তার থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন। হয়েছে যা একটা কর্ম, একটা কাজে ঢুকেছিল, সেখানেও শত্রুতা নারীর দ্বারা হয়েছে, এবং নিজেদের রিলেটিভ নারী ছকে রয়েছে, তো ছক দেখে বলছেন তো। এবারে আপনি আমাকে আর একটা কথা বলুন, যে আপনার মেয়ের বিয়ে কোন সালে হয়েছিল, কোন সালে ও আপনার কাছে এসেছে, কবে থেকে কেস চলছে? ওর 17-তে হয়েছিল, 18-তে চলে এসেছে। হ্যাঁ, 18 থেকে নিয়ে আজ 26, 8 বছর হয়ে গেল, এখনো কেস চলছে? হ্যাঁ, না কেস কি বলুন তো, কেস একটা, আমি তো আর্থিক দিকে খুব দুর্বল, সরকারি স্কুল ভেবেছিলাম, সেটা ডিসমিস, ওরা আসেনি, 2-3বার ডাকা হয়েছিল, চিঠি পাঠানো হয়েছে, ওরা আসেনি। এখন তারপরে করোনার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম, আর দৌড়ঝাঁপও করিনি, ওটা এমনি ডিসমিস হয়ে গেছে। ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়েছেন আপনি? হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়েছেন? দিয়েছিলাম, কিন্তু কিছু মেইনটেনেন্সের কেস দিয়েছেন? রাজনীতির পার্টিগত ব্যাপারটা। মেইনটেনেন্সের কেস দিয়েছেন? হ্যাঁ, মেইনটেনেন্সের কেস দিয়েছেন? সব করেছিলাম স্যার। এইবারে আমি আপনাকে একটা বুদ্ধি দিই, ও নেয়নি, আটকে দিয়েছে পার্টি। আমি এবারে একটা বুদ্ধি দিই, সব আটকে দিয়ে। হ্যাঁ, আমি এবারে একটা বুদ্ধি দিই আপনাকে, বলুন। সেটা হচ্ছে যে সমস্ত কেস উইথড্রল করে নিন। আচ্ছা, উইথড্রল করে প্লেন বলুন আমি ডিভোর্স চাই, আমি সংসার করব না, ঠিক আছে? এবং আপনি কোনো কিছু ডিমান্ড করবেন না, কারণ ছেলেটি এবং আপনার মেয়ের শ্বশুরবাড়িটি যে পরিস্থিতিতে বর্তমান সময় দেখছি, আপনি 2018 থেকে কেস লড়ছেন, আপনি যদি এই মেনটেনেন্স কেস, ডোমেস্টিক ভায়োলেন্স কেস এগুলো না উইথড্রল করেন, তাহলে 2029 পর্যন্ত আপনি লড়েই যাবেন, কোনো ফল পাবেন না, একটা মেনটেনেন্সও পাবেন না, আর একটা আপনার কেসও সলভ হবে না। তাহলে উকিলের লোকের দ্বারা কথা বলিয়েছিলাম যে আমার কোনো কিছু দরকার নেই, দাবি নেই, শুধু আমার যে মেয়ের যে জিনিসটুকু আমি দিয়েছি সেইটুকু দিয়ে ডিভোর্স নিয়ে নি, ও সেটাও করছে না। এপ্রিল 2027 এর মধ্যে যে করেই হোক, আন্ডার টেবিল বৈঠক করে হোক, উকিলের দ্বারা কথা বলে হোক, বা আপনারা ডিরেক্টলি কথা বলে হোক, এটাকে সলভ করার চেষ্টা করুন। কারণ মে 2027 থেকে নিয়ে অগাস্ট 2028, এই যে সময়টা বললাম 1 বছর 3 মাস, এই সময়ের মধ্যে আপনার মেয়ের পরবর্তী বিবাহের সম্ভাবনা রয়েছে। এবারে কি হচ্ছে, যদি আপনি এই জায়গাটাকে ক্লিয়ার না করেন, এই জায়গাটাকে ক্লিয়ার না করলে ওইটা হবে না, ম্যাচিওর করবে না। আর 2 নম্বর, 85-এ আপনার মেয়ে জন্ম, মানে তার মানে ওর 41 বছর বয়স হলো, পরবর্তী জীবনটা, বা যদি ও সন্তান কনসিভ করতেও চায়, সেটাও তো সমস্যা আসবে, আপনাকে তো এটাও জানতে হবে। তো আপনি ওটাকে বলুন এখন সমস্ত কেস উইথড্রল করে নিই, শুধুমাত্র ডিভোর্স নেব। একতরফা ডিভোর্সও কিন্তু পাওয়া যায় আজকাল, এটা উকিলের সাথে, জাজের সাথে ভালো করে কথা বলতে হবে আপনাকে, যে আমি ডিভোর্স চাই, আমি কিচ্ছু চাই না, ঠিক আছে? এবং আপনি এইটা কিন্তু আপনার হাতে আর 1 বছর 1 মাস সময় রয়েছে। আর মেয়েকে ইমিডিয়েট রেমেডি করান, রেমেডিগুলো না করালে ওর কোনো কিছুই ভালো প্রাপ্তি হবে না। শাপিত দোষ এবং বীজ যোগ, এই দুটো জায়গার প্রতিকার করাবেন, এই দুটো জায়গার প্রতিকার করালে পরবর্তী বিবাহিত জীবনও সুখের হবে, এবং ও প্রাপ্তি, ওর সাকসেসগুলো স্মুথলি পাবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একদম, কারণ এই কারণের জন্য প্রবলেমটা হচ্ছিল, একদম এই জন্ম ছকের মধ্যে প্রবলেমটা রয়েছে। প্রাপ্তি যদি ওর নাই থাকে, বাধা যদি থাকে, তাহলে আজকে কত বছর ধরে ও ঝুলছে, 8 বছর ধরে, তাই তো, এবং 8 বছর ধরে বাবা মা ঝুলাচ্ছে, কোন রকম একটা মেইনটেনেন্স কেস করেও পায়নি কিছু। ঠিক তো বলছে যে প্রভাবশালী নেতা রয়েছে তাদের পেছনে কিছু। আমি বললাম প্রভাবশালী নেতার জায়গায়, কিন্তু আইন একদমই তাই, আইনের কথাতেও তো কিছু পালাই তো, আমি তো কিছু, আর আপনি ওই শেষমেশ বসে রয়েছেন যে আমি যেটুকু দিয়েছিলাম সেটুকু যেন পাই। এখন যে হাজবেন্ড মদ্যপ অবস্থায় স্ত্রীকে পিটাচ্ছে, তার কাছে কি আর আপনার দেওয়া সেই সোনা গয়না রাখা আছে? সে কবে বেঁচে খেয়ে নিয়েছে তার নেই, একদমই সে আছে নাকি আর? আচ্ছা, এবার আসুন সন্দীপের অসাধারণ খুব সুন্দর প্রেডিকশন। চেম্বারগুলো একটু বলে দিই, চেম্বারে যেখানে আপনারা আসবেন দেখা করবার জন্য।
এগুলো হচ্ছে একদম অফলাইন চেম্বার, অর্থাৎ আপনি সামনাসামনি গিয়ে সন্দীপকে দেখাতে পারবেন, সন্দীপ শাস্ত্রীকে। 23 তারিখে হচ্ছে আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, 24 তারিখে হচ্ছে কোচবিহার চেম্বার, 25 তারিখে শিলিগুড়ি, 7 তারিখে মানে 7th of এপ্রিল চেম্বার রয়েছে বাঁকুড়াতে, 8 তারিখ হচ্ছে দুর্গাপুরে, 9 তারিখে ব্যারাকপুরে, 10 তারিখ হচ্ছে আসানসোলের চেম্বার, 11 তারিখে হাজরায় চেম্বার রয়েছে, 12 তারিখে রামপুরহাট বীরভূমে চেম্বার রয়েছে, 13 তারিখে হচ্ছে বালুরঘাট চেম্বার, 14 তারিখে অন্ডালে চেম্বার রয়েছে, 16 তারিখে সিউড়ি, 17 তারিখে বোলপুর, 18 এপ্রিল হাওড়া এবং 19 তারিখ হচ্ছে বর্ধমান। আপনাদের চট করে বলবো 4টে নাম্বার, যে 4টে নাম্বার আপনি বুক করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ফেসিলিটিও আপনি পাবেন। আপনি হোয়াটসঅ্যাপে বা বাই ফোন বুকিং করতে পারেন। কি কি নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে যাচ্ছে অলরেডি নাম্বারগুলো। 9932337820 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে 9851815653 দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে 8900394947, চতুর্থ নাম্বার হচ্ছে 8798356920। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন এবং পরবর্তীকালে এই প্রোগ্রাম ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। এখন এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখতে গেলে আপনার ফেসবুকে যান, সার্চ বটনে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করুন, সাবস্ক্রাইব করুন। আপনার ফোনে আপনি সন্দীপের প্রোগ্রাম ঘরে বসে যে কোনো জায়গায়, এনিওয়্যার ইউ গো, আপনি অনুষ্ঠান দেখতে পারবেন অ্যাকর্ডিং টু দিস ফরম্যাট। এই ফরম্যাটে আপনি আসুন, আপনি দেখতে পাবেন পরিষ্কার যে আপনার ফোনের মাধ্যমে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি সরাসরি সন্দীপের প্রোগ্রাম দেখতে পাবেন। একদমই তাই, একদমই তাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে বলছিলাম, এই সোনারূপো কেনার কথা বলা হচ্ছিল। সেখানে সোনারূপো না পারলেও আপনারা কোনো ধাতব জিনিস কিনতে পারেন, কোনো ঠাকুরের কোনো বাসন কিনতে পারেন, বাড়িতে রান্না করার কোনো বাসন কিনতে পারেন। তবে যে ধরনের ধাতব জিনিস কিনবেন লোহা ছাড়া, সেই ধাতব জিনিসটা কিন্তু বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে সেই দিনের জন্য রেখে দেবেন, এটা খুব ভালো হয়। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম করে এটাতে কি হবে, এটাতে সেই জিনিসটা কেনার যে পজিটিভ জিনিস, মানে আমরা তো যে কোনো জিনিস পজিটিভ জিনিসটাকে ঘরে ঢোকাবার চেষ্টা করি, সেই পজিটিভিটি বৃদ্ধি পাবে। বাড়িতে নেগেটিভ রয়েছে, নেগেটিভ দেখবেন কেউ হয়তো অসুস্থ ব্যক্তি অনেক দিন ধরে বাড়িতে রয়েছে, বা অনেক সময় আমরা সবসময় বলে থাকি যে বাড়িতে কোনো অতিথি এলে তাকে নারায়ণ হিসেবে সেবা করা হয়। সেই অতিথি নিজে কিন্তু অনেক সময় নেগেটিভ কিছু ভাইব্রেশন নিয়ে আপনার বাড়িতে আসেন এবং সেই নেগেটিভ ভাইব্রেশন আপনার বাড়িতে ছেড়ে দিয়ে সে চলে যায়। সেই নেগেটিভ ভাইব্রেশন বৃদ্ধি পেতে 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 আপনার বাড়িতেও কিন্তু সেই ব্যক্তিটি চলে যাওয়ার পর দেখবেন ক্লেশ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, অথবা একজনের সাথে আরেকজনের অ্যাডজাস্টমেন্ট খুব ভালো ছিল, সেখানে একেবারেই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই ধরনের জিনিসগুলো যদি আপনারা ফিল করে থাকেন, তাহলে সেই ধরনের নেগেটিভ জিনিসগুলো কাটাবার জন্য কেউ আছেন? ফোন আছে একজন, নিয়ে নি। হ্যালো, কি আছেন ফোনে? হ্যালো, আমি শ্বেতা কুন্ডু বলছি, রাজারহাট থেকে। আচ্ছা, শ্বেতা রানাঘাট থেকে। কার সম্পর্কে জানবেন আপনি? সম্পর্কে জানবো। কার সম্পর্কে? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে, ওকে। শ্বেতা, ডেট অফ বার্থ? আমার হচ্ছে 8ই ফেব্রুয়ারি 1995। 8/2/1995। টাইম? টাইম সন্ধ্যা 7:35। 7:35 সন্ধেবেলা, কলকাতা। ওকে। বুধবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ তোমার জানা ছিল? রাশি আর লগ্নটা শুধু জানা ছিল। বেশ। সিংহ লগ্ন, বৃষ রাশি, বুধ এবং মঙ্গল দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। প্রথমে একটা কথা বলবো আমি, যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে তোমার মেজাজ, এটাকে ভীষণ ঠান্ডা রাখতে হবে। কারণ ক্যারেক্টার বলছে তুমি প্রচণ্ড জেদি, প্রচণ্ড রাগী। এবার সেইটাকে কন্ট্রোল করা দরকার, কারণ তোমার এই চার্টটা বিশেষ করে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চার্টটা সায়েন্সের চার্ট, টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, এআই বা আইটি নিয়েও পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তুমি চাকরি করবে সবসময় প্রাইভেট কোনো সেক্টরে। এবার প্রাইভেট সেক্টরে চাকরি করতে গেলে এই বাটারিং অয়েলিং ব্যাপারটা ভীষণভাবে প্রয়োজন হয় উন্নতি পাওয়ার জন্য বা চাকরিটাতে স্থায়িত্ব পাওয়ার জন্য। সুতরাং তোমার এই ক্যারেক্টার, এই নেচারটাকে একটু চেঞ্জ করতে হবে। শুনবো আমি, পড়াশোনাটা শুনবো। আমি বিটেক করেছি ইনফরমেশন টেকনোলজি নিয়ে। আইটি? হ্যাঁ, আইটি নিয়ে বিটেক করেছি। বললাম। তারপরে সেই বছরই আমি আইটি সেক্টরে জব করেছি 3 বছর। এটা ঠিকই বলেছেন যে ওই বাটারিং করার ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি খুব হার্ড ওয়ার্কিং করতে পছন্দ করি, কিন্তু কাউকে তেল লাগিয়ে উপরে ওঠা ওইটা খুব একটা আমার মধ্যে নেই। কিন্তু 3 বছর প্রায় অলমোস্ট হতে চললো, একটা আমার নিজস্ব শারীরিক কারণে, তো স্পাইনে আমার প্রবলেমের জন্য আমাকে চাকরিটা
মানে আমি ছাড়তে চাইনি, বাট বাধ্য হয়ে আমাকে ছাড়িয়ে দেওয়া হলো, যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হলো না, যেহেতু ওদের পলিসিতে ছিল না কোম্পানি। না কিন্তু একটা জায়গা আপনি মিস করে যাচ্ছেন, যেটা সন্দীপ বলেছে সেটা এগ্রি করলেন। আমি তো বরঞ্চ ভয় পেয়ে চুপচাপই ছিলাম। সন্দীপ সাহস করে প্রশ্ন করছে যে আপনি এটা করেন কিনা। আপনি এত রাগী জেদি এই ব্যাপারগুলো আছে কিনা একটু জানি সেটা। হ্যাঁ, একটু হয়তো জেদি আছে, যেটা ঠিক করি সেটা করি, কিন্তু রাগী বলতে একটু মানে কন্ট্রোল করার চেষ্টা করছি এখন। মানে এখন নিজেই ঠিক করেছি এবছরে যে কেউ কিছু বললে আমি খুব একটা সহজে উত্তর দেবো না, মানে কাম থাকবো। একদম একদম। দেখো সেটা একটা জিনিস বলি, তুমি তোমার যে চরিত্র বা তোমার যে নেচার বা তোমার যা ক্যারেক্টার, তুমি একটা কথায় আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। তুমি আমাকে বললে যে দাদা যেটা বললেন যে আমি বাটারিং অয়েলিং করতে পারি না, সত্যি আমি বাটারিং অয়েলিং করতে পারি না। এবং এইটার কারণেই, কারণ বাটারিং অয়েলিং যদি তুমি করতে পারতে, তোমার পায়ের প্রবলেম নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে পারতে তুমি আইটি সেক্টরে, তাই না? তুমি পারলে না বলেই তোমাকে চাকরিটা ছাড়তে হলো বা ছাড়ার জন্য বাধ্য করা হলো, কারণ তোমার এই নেচারটা নেই। কিন্তু এখন তুমি দেখো আমাদের বিশ্বে, দেশে, রাজ্যে সব জায়গাতেই কিন্তু বাটারিং অয়েলিংটা কম্পালসারি। এবার তুমি যদি না করো তাহলে চাকরিটা টেকাটা কিন্তু মুশকিল। এবার এই কারণেই কিন্তু তোমাকে আমি বলবো যে, তোমাকে আমি প্রথম বললাম যে তোমার রেমেডির থেকে, মানে বলে না যে আপকো দাওয়া নেই দুয়া চাইয়ে, কেউ বলে ওষুধ দরকার নেই পথ্য দরকার, তোমার ক্ষেত্রে রেমেডির থেকে তোমার নেচার চেঞ্জ করা দরকার। মানে বাটারিংটা করবে বাট পরিশীলিত ভাবে, যাতে সেটা নিজের সম্মান বিসর্জন দিয়ে না হয়। একদম একদম। না অ্যাকচুয়ালি কি হয়, একটা স্টাইল আছে, ইটস আ কাইন্ড অফ আর্ট। একদম, এটা একটা একদমই তাই, একদমই তাই। অনেকে অনেক রাগী কথা, বা ধরো তোমাকে কথা শোনাচ্ছে কেউ, দেখবে হেসে এত মিষ্টি ভাবে কথাটা শোনাবে তোমার গায়ে লাগবে না, কিন্তু তুমি পরে বুঝতে পারবে যে উনি ওটাতে অপমানিত হয়েছিলেন বা আনকমফোর্টেবল ফিল করেছিলেন। ঠিক আবার কেউ আমার এমন করে রেগে নাক টাক ফুলিয়ে চোখ টোক লাল করে বললো যে তুমি গায়ে মেখে খারাপ লেগে যাবে। তো তোমারটা হচ্ছে, তোমার নেচারটা হচ্ছে ব্লাস্টিং নেচার। তো ব্লাস্টিং নেচারটাকে চেঞ্জ করতে হবে। বাটার অয়েলিং, মানে বাটার অয়েলিং করবার আগে নিজের জিভে, নিজের ক্যারেক্টারের মধ্যে বাটার অয়েলিংটাকে আগে ভালো করে প্রলেপ দাও। এই নেচারটা চেঞ্জ করো, তোমার অনেক কিছু ভালো হবে। প্রাইভেট সেক্টরে তুমি উন্নতি করবে, কিন্তু 3 বছর তুমি কিন্তু চাকরি ছেড়ে বসে আছো। এই 3 বছর চাকরি ছাড়া আইটি কোম্পানিতে ভীষণ প্রবলেম। কেন প্রবলেম? কারণ ডে বাই ডে কিন্তু আপ টু ডেট হচ্ছে মানুষ, আপগ্রেডেশন আসছে। তোমার মধ্যে সে আপ টু ডেট, সে আপগ্রেডেশন থেকে তুমি পিছিয়ে যাচ্ছ। বর্তমান যা সময় চলছে, জন্মস্থান থেকে দূরে যতটা তুমি থাকবে ততটা তোমার জন্য বেটার। বিয়ের যোগ তোমার অলরেডি শুরু হয়ে গেছে এই জানুয়ারি থেকে, জানি না তোমার বিয়ে হয়েছে কিনা। 2028 জানুয়ারি পর্যন্ত থাকবে, খুব চেনাশোনা সার্কেল বা নিজের পছন্দে বিয়ের সম্ভাবনা, কিন্তু সেখানেও তোমার এই বাটারিং অয়েলিং নেচারটাকে একটু চেঞ্জ করতে হবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে ফোন করবার জন্য। এই মানুষের অ্যাকচুয়ালি ক্যারেক্টার বা নেচার যেটা থাকে, নেচারটা তো মানুষের থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে নেচারকে পরিবর্তন করবার জন্য অনেক ক্ষেত্রে গ্রহের ভূমিকা একটা থেকে যায়। একদম একদম। কারণ গ্রহের কারণে জন্যই তো নেচারটা ওরকম হয়। একদমই। কারণ তুমি ছক দেখে বললে, তুমি তো ওকে চেনো না। একদমই। তাহলে একটা জায়গায় সন্দীপ আমাকে একটু বোঝাও যে এই যে মানুষের বিভিন্ন নেচার থাকে, কেউ খুব রাগী, কেউ এত মুহ্যমান, এত ডাউন টু আর্থ যে লোকটাকে মারিয়ে চলে যাচ্ছে, যা খুশি তাই তাকে দিয়ে করছে। এই ক্যারেক্টারগুলো চেঞ্জ করার জন্য, মানে ইভেন আমি তোমার এই লাস্ট ফোনের রেস ধরে বলছি, ক্যারেক্টার চেঞ্জ করবার জন্য মল মাসে কি গ্রহ প্রতিকার করা যেতে পারে? না, মল মাসে গ্রহ প্রতিকার অবশ্যই করা যেতে পারে, তুমি খুব ভালো কথা বলেছো। কিন্তু জানো তো, মানে কিছু জিনিসের আমি বললাম, যেমন আমি যদি দুটো ফোন দেখলাম, একটা মধ্যমগ্রাম থেকে ফার্স্ট ফোন যেটা এসেছিল এবং শ্বেতার ফোন, দুটো ফোনের মধ্যে যদি ট্যালি করি, খুব ইমিডিয়েট রেমেডি যদি কারোর করার প্রয়োজন হয়, তাহলে মধ্যমগ্রামের রেমেডিটা দরকার, মানে ওই মেয়েটির ডিভোর্সের জন্য। এই শ্বেতার ক্ষেত্রে কিন্তু রেমেডির অ্যাজ সার্চ এখনই কোনো প্রয়োজন নেই। মানে আমি এক কথা যদি বলি, ক্যারেক্টার চেঞ্জ কিন্তু বলে না যে মুক্ত পড়ুন মাথা ঠান্ডা হবে, হয় না, এটা ভুল কথা। আমাদের সময় সাপেক্ষে নিজেকে পরিবর্তন করতে হয়। একটা সময় যখন আমি স্টুডেন্ট ছিলাম, তারপরে আমি একদম একটা যুবক হলাম, এখন আমি একটি মেয়ের বাবা, তাহলে আমি তো আমার চরিত্র পরিবর্তন করছি। সেরকমভাবে আমাদের প্রত্যেককে চরিত্র পরিবর্তন করতে হয়। বলেছে তো, জীবনটাই একটা রঙ্গমঞ্চ। আমরা যদি ওই বলি না যে নচিকেতার একটা গান ছিল যে একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়।
মধ্যেখানের মাঝখানের বাকিটা সময় একলা না থাকার শুধু অভিনয়। তো এই অভিনয়টা আমাদের করে যেতে হবে যতদিন আমরা চিতায় না যাচ্ছি। সেইভাবে আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে হবে। একদম, ওই চিতাতেই সব শেষ, ওই গান তারপরে গাইতে হবে। আজকে এখানে শেষ করি, পরবর্তী সন্দীপের অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সন্দীপকে। নমস্কার সবাই। নমস্কার।